আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীলটার দিকে একটু লক্ষ্য করো। এখানে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1 এ একটা HTML টেবিল দেওয়া আছে এবং দৃশ্যকল্প 2 এ একটা নেস্টেড লিস্ট দেওয়া আছে। দেওয়ার পরে গ নং প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প 1 এর HTML কোড লেখো, অর্থাৎ এই টেবিলটার HTML কোড লিখতে হবে। একেবারেই সহজ, বেসিক লেভেলের কোশ্চেন। ঘতে বলা আছে দৃশ্যকল্প 2 এর HTML কোড লেখো, অর্থাৎ এই নেস্টেড লিস্টটার HTML কোড লিখতে হবে, যেখানে সায়েন্স এ ক্লিক করলে, অর্থাৎ এই যে সায়েন্স দেখতে পারতেছো, এই সায়েন্স শব্দটিতে যদি ক্লিক করা হয় তাহলে www.science.org ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে ওপেন হবে। এই ঘ নং প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ঘ নং প্রশ্নের কারণে এই পুরা এই সৃজনশীলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এইটা তোমাকে জানতেই হবে। তুমি যদি এই সৃজনশীলটা না জানো, তার মানে তুমি কিন্তু চতুর্থ অধ্যায়ের HTML এর যে কোশ্চেন গুলো সেগুলো তুমি পারবা না বা পারো না। ঠিক আছে, তাহলে আমরা এইটা সলভ করা শুরু করি। প্রথমে একটু খেয়াল করো যে গ নং প্রশ্নটা আমরা যদি করি, এই দৃশ্যকল্প 1 অর্থাৎ এই টেবিলটার HTML কোড লিখতে হবে। তো টেবিল আমরা কিভাবে চিনি? টেবিল সাধারণত চিনি আমরা একের অধিক যখন সেল থাকে। সেল বলতে আমি এই ক্ষুদ্র ঘরগুলো বোঝাচ্ছি। তাহলে একের অধিক সেল থাকলে তখন সেইটাকে আমরা সাধারণত টেবিল হিসেবে ধরে নিই। এইটা একটা টেবিল। তো তোমার এই টেবিলটার HTML কোড লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, টেবিলের HTML কোড লিখতে গেলে টেবিলের যে বেসিক ক্লাস, অর্থাৎ টেবিল কিভাবে তৈরি করতে হয় HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে, সেইটা তোমাকে জানতে হবে। আমি ধরে নিচ্ছি তুমি জানো, যেহেতু আমি সৃজনশীল করাচ্ছি। ঠিক আছে, তো টেবিল করতে গেলে তোমরা যেভাবে আসলে যে সিরিয়ালে আগাবা, সেই সিরিয়ালটা আমি একটু এখানে বলে দিই। 1 নম্বরে তোমরা খেয়াল করবা যে এইটা যেহেতু টেবিল, তোমরা টেবিল ট্যাগটা বসাবা। 1 নম্বরে কোন ট্যাগ বসাবা? টেবিল ট্যাগ। 1 নম্বরে টেবিল ট্যাগের কাজ। 2 নম্বরে তোমরা দেখবা এই টেবিলের এই যে ক্যাপশন আছে কিনা। ক্যাপশন কোনটা? ক্যাপশন হলো ঠিক এই টেবিলের উপরে দাগের বাহিরে উপরে একটা নাম দেওয়া থাকবে। এইটাকে আমরা HTML এর ভাষায় ক্যাপশন বলে থাকি। তাহলে আমরা ক্যাপশন খেয়াল করব। কি খেয়াল করব? ক্যাপশন। এই ক্যাপশনটা খেয়াল করব হলো আমরা একেবারে দ্বিতীয়, প্রথমে টেবিল, দ্বিতীয়তে ক্যাপশন। 3 নম্বরে যে তুমি খেয়াল করবা যে এক একটা রো শুরু করতে হবে তোমাকে। টেবিলের রো, তোমাকে টেবিল রো অর্থাৎ টেবিলের লাইনগুলো চিনতে হবে। এখানে দেখো 3টা রো আছে। এই যে একটা রো, এই যে একটা রো, এই যে একটা রো। টেবিলের রো চিনতে হবে। এই যে একটা রো, এই যে একটা রো, এই যে একটা রো। কয়টা রো? 3টা রো। কলাম আছে এখানে 2টা, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। বাট কলাম না, আমাকে প্রথমে রোটা চিনতে হবে। একটা রো, 2টা রো, 3টা রো। তাহলে টেবিল রো, TR যেটাকে বলা হয়, টেবিল রো চিনতে হবে। টেবিল রো চিনার পরে 4 নম্বরে যে প্রতিটা ঘরের জন্য TH বা TD, যখন টেবিলের হেডিং হয় তখন TH বসাই আমরা, আর যখন নরমালি ডেটা হয় তখন আমরা TD বসাই। তাহলে TD অথবা TH, এই টোটাল 4টা যে সিরিয়ালটা দিলাম, এই সিরিয়ালে তোমাকে সমস্ত টেবিলের উত্তর করতে হবে। কিন্তু বিস্তারিত কিন্তু অ্যাট্রিবিউটস সহ আরো অনেক কিছু তোমাকে জানতে হবে। ঠিক আছে, আমরা শুরু করতেছি। এইখানে একটু খেয়াল করে দেখো, আমরা এই টেবিলটার কোড যদি লিখি তাহলে একটু ভালো করে খেয়াল করো। প্রথম কাজ বলছি টেবিল ট্যাগ বসাইতে হয়। আমরা এখানে টেবিল ট্যাগটা বসাবো। টেবিল ট্যাগ, মনে রাখবা টেবিল ট্যাগে তোমাকে একটা অ্যাট্রিবিউটস বসাইতে হবে। অ্যাট্রিবিউটসটার নাম হলো বর্ডার। যেহেতু এটা সৃজনশীল ক্লাস, সুতরাং তোমরা এইগুলা জানো অলরেডি। টেবিল ট্যাগ প্রথমে স্পেস দিয়ে অ্যাট্রিবিউটস বর্ডার, যার ভ্যালু দিব 1। এটা হলো প্রথম কাজ। পরীক্ষায় টেবিল পড়লেই টেবিল স্পেস বর্ডার ইকুয়াল 1। এখানে এইটা হলো অ্যাট্রিবিউটস আর টেবিলটা হলো ট্যাগ। প্রথম কাজ গেল। 2 নম্বর কাজ ক্যাপশন, অর্থাৎ টেবিলের নাম আছে কিনা খেয়াল করবা। দেখো খেয়াল করে এখানে টেবিলের নাম দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে ক্যাপশন আছে। আমরা এখানে ক্যাপশন ট্যাগ বসাবো। তাহলে টেবিলের নাম দেওয়া হয় কোন ট্যাগের সাহায্যে? টেবিলের নাম দেওয়া হয় ক্যাপশন ট্যাগের সাহায্যে। অ্যালফাবেট ক্যাপশন। ক্যাপশন ট্যাগ দিয়ে আমরা এভাবে টেবিলের নামটা সবসময় দিয়ে দেব। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ, একটা লাইন শুরু করতে হবে। খেয়াল করো, এই যে টেবিলের এই লাইনটা আমরা শুরু করব, এই যে প্রথম লাইনটা। এক একটা লাইন শুরু করার জন্য আমরা TR ট্যাগ বসাবো, আবার একটা লাইন শেষ করার জন্য /TR দিব। লাইন শুরু, লাইন শেষ। এই যে লাইন শুরু, এখানে যে লাইন শেষ হবে। তো খেয়াল করো তো যে এই টেবিলের যে প্রথম লাইনটা আছে, প্রথম লাইনে কয়টা সেল আছে, মানে কয়টা ঘর আছে। দেখো খেয়াল করে, একটা মাত্র সেল, মানে একটা মাত্র ঘর। এক একটা ঘর দেওয়ার জন্য আমরা TD ব্যবহার করব। কি ব্যবহার করব? TD। আগেই বলে আসছি, প্রতিটা ঘর বা সেল তৈরি করার জন্য TD ব্যবহার করব। আমরা TD ব্যবহার করব। কিন্তু
এই টিডি ট্যাগের কল স্পান, রো স্পান, এরকম অ্যালাইং অনেকগুলি অ্যাট্রিবিউটস ব্যবহার করা যায়। এইখানে খেয়াল করবা, যখনই আমরা এই সেলগুলো তৈরি করব তখন দেখবা সেলগুলো যদি স্বাভাবিকের চেয়ে বড় হয়, দেখো সি ডি এই যে সেলগুলো এর এই সেলটা বড়, আবার দেখো বি এর এই সেলটা বড়, ঠিক আছে? তো স্বাভাবিকের চেয়ে যদি বড় হয় তখন তুমি খেয়াল করবা কেন বড় হলো, তুমি তখন খেয়াল করবা কেন বড় হলো। খেয়াল করে দেখো এর যে ঘরটা আছে বা সেলটা আছে, এইখানে এরকম একটা দাগ মুছে দেওয়া আছে, এই যে এই দাগটা হওয়ার কথা ছিল। যদি এই দাগটা দিতাম তাহলে টেবিলটা এখানে দুইটা ঘর তৈরি হতো, মানে দুইটা সেল তৈরি হতো টেবিলটাতে। তো এই দাগটা নাই, তো এই ধরনের দাগ যদি নাই হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় কল স্পান। আবারও বলতেছি, এই ধরনের দাগ মুছে দেওয়া থাকলে, এই ধরনের দাগ হাইড করা থাকলে সেটাকে কল স্পান বলে ধরে নেব আমরা। আর এই ধরনের দাগ যদি হাইড করা থাকে, মুছে দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে রো স্পান ধরবো। খেয়াল করে দেখো, এই যে এইখানে একটা দাগ ছিল, এই যে এইখানে এই দাগটা যদি আমরা দিতে পারি চাইলে, এই দাগটা যদি টাইনে দিয়ে দিই তাহলে এইখানে আবার দুইটা সেল তৈরি হয়। অর্থাৎ এই যে এই ধরনের দাগ হাইড করা থাকলে, এই ধরনের দাগ নাই করা থাকলে, এই ধরনের দাগ মুছে দিয়ে যদি দুইটা ঘর একত্রিত করা থাকে এটাকে বলা হয় রো স্পান। আর লম্বা এই যে উল্লম্ব দাগ যদি মুছে দিয়ে দুইটা ঘর বা দুইটা সেলকে একত্রিত করা হয় এটাকে কল স্পান বলা হয়। এখন আমরা তাহলে এই যে এইটা এখানে, তাহলে এটা কি আছে, যে ঘরটা আছে এই ঘরটাতে কিন্তু কল স্পান আছে। আমরা এখানে কল স্পান নামে একটা অ্যাট্রিবিউটস বসাই দিলাম। কল স্পান 2, ভ্যালু দিছি 2, কারণ এখানে দুইটা ঘর হওয়ার কথা ছিল, মানে দুইটা সেল হওয়ার কথা ছিল, তাই কল স্পান 2। ঠিক আছে, আর একটু খেয়াল রাখবা যে লেখাটা কোথায় আছে। লেখাটা যদি সেলের মাঝে থাকে তাহলে এখানে অ্যালাইং সেন্টার, অ্যালাইং আর ভ্যালু দিবা সেন্টার। তো এই যে দুইটা অ্যাট্রিবিউটস বসালাম, কল স্পান 2 এই অ্যাট্রিবিউটস হলো দুইটা সেলকে একত্রিত করে দিবে, আর অ্যালাইং সেন্টার এটার কাজ হলো এই ডেটাটাকে সেলের মাঝখানে নিয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি, সেলের ভিতরে এ আছে, আমরা এইখানে লিখবো, বাট স্পেস নাই বিধায় আমি এইখানে লিখতেছি এ। তারপরে কি, এটা কিন্তু শেষ, তাহলে স্ল্যাশ টিডি। খেয়াল করে দেখো, ওপেনিং টিডি, এই যে এখান থেকে এই পর্যন্ত ওপেনিং টিডি, এই যে ক্লোজিং টিডি। একটা ওপেনিং টিডি আর একটা ক্লোজিং টিডি থাকলে একটা ঘর হয় বা একটা সেল হয়, আর ঘরের ভিতরে এ ছিল, আমি এ ব্যবহার করছি। আর কল স্পান 2 তে সেলটা মার্জ করছে, অর্থাৎ দুইটা সেল একত্রিত করছে। এরপরে অ্যালাইং সেন্টার এই ডেটাটাকে মাঝে নিছে, তারপরে এই লাইনটা শেষ, লাইন শুরু লাইন শেষ। প্রথম লাইনে এই এর সেলটা ছিল, আমি লিখে ফেলছি। দ্বিতীয় লাইন, খেয়াল করে এইটা হলো দ্বিতীয় লাইন, এইটা হলো দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে কোন কোন ঘর পড়ছে দেখো, দ্বিতীয় লাইনে এই ঘরটা পড়ছে, মানে সেলটা পড়ছে, আর এই ঘর বা সেলটা পড়ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় লাইন আমরা শুরু করব। এই যে দ্বিতীয় লাইন, টিআর, একটা ওপেনিং টিআর দিয়ে একটা লাইন শুরু করা হয়। দ্বিতীয় লাইন শুরু করলাম। দ্বিতীয় লাইনের প্রথম ঘরটা আমরা টিডি ব্যবহার করতেছি। টিডি, টিএইচ কখন ব্যবহার করা হয়, সেটা হলো টেবিলের উপরে শিরোনাম হিসেবে থাকলে। সাধারণত শিরোনামগুলো মানে টিএইচ গুলো লেখাগুলো গাঢ় থাকে এবং সেলের মাঝখানে থাকে এবং টেবিলের উপরে থাকে সাধারণত, অনেক সময় বাম পাশে এরকম থাকতে পারে। তবে অবশ্যই টেবিল হিডিং সেগুলো হয় যেগুলোর আন্ডারে ডেটা প্রবেশ করে, ডেটা রাখা যায়। যেমন নেমের আন্ডারে বিভিন্ন ধরনের নাম ইনপুট করা হয়, যেমন রোলের আন্ডারে 1 2 3 4 এরকম রোল ইনপুট করা হয়। তাহলে নেম, রোল এই ধরনের যে ঘরগুলো থাকবে উপরের দিকে, সেগুলো হলো টেবিল হিডিং হিসেবে ধরে নেওয়া হয়। তো এখন আমরা যেটা করতেছিলাম, দ্বিতীয় লাইনের এই ঘরটা করব, তাহলে একটা টিডি, বাট এই ঘরটা কিন্তু নরমালি নাই। এই ঘরটাই যে এখানে খেয়াল করে দেখো, এতটুক থাকার কথা ছিল কিন্তু নাই, বড় হয়ে গেছে। কারণ কি, এই যে একটু আগেই বললাম এটা হলো রো স্পান। এটা কি দিব তাহলে, রো স্পান 2, কারণ হলো দুইটা সেল বা দুইটা ঘর, রো স্পান 2। লেখাটা যদি মাঝে থাকে আমরা অ্যালাইন দিয়ে আসবো, অ্যালাইন দিয়ে এইটা আসলে এইখানে থাকার কথা। এই যে দেখো এইখানে অ্যালাইন সেন্টার। তারপরে এর ভিতরে বি ছিল, অর্থাৎ ঘরটার ভিতরে বি ছিল, আমি বি দিলাম স্ল্যাশ টিডি। আমাদের এই একটা ঘর, এই যে এটা তৈরি করা শেষ। এখন এই যে এইটা সির, তাহলে আমরা দিব টিডি। এটা দেখো এই সেলের ডাইন পাশে আছে, সেলের ডাইন পাশে থাকলে আমরা অ্যালাইং রাইট ব্যবহার করব, অ্যালাইং রাইট। এই দেখো সেলের ডাইনে, এটা মাঝে, তাহলে সেলের ডাইন পাশে থাকলে অ্যালাইং রাইট, তারপরে সি স্ল্যাশ টিডি।
দেখো এইটা লেখা শেষ, এই সেলটা লেখা শেষ, তার মানে এই দ্বিতীয় যে লাইনটা ছিল এটা শেষ, দ্বিতীয় লাইনটা শেষ, স্ল্যাশ টিআর, দ্বিতীয় লাইনটা শেষ। দ্বিতীয় লাইন শেষ করলাম। এখন কিন্তু এই টেবিলের 3 নম্বর লাইন, এই যে 3 নম্বর লাইন, এই যে এটা 3 নম্বর লাইন শুরু করব। এই যে দেখো 3 নম্বর লাইন শুরু করলাম। 3 নম্বর লাইনের প্রথম ঘর দেখো, খেয়াল করে এই যে এইটা হয়, বাট এইটা এই বি, খেয়াল করে দেখো বি, এই বি এর যে ঘরটা আছে সেটা আমরা একবার লিখে ফেলছি। যেইটা একবার লিখে ফেলা হয় ওইটা আর লিখতে হবে না, ওই ঘরটা বা ওই সেলটা আর লিখতে হবে না। তাহলে এইটা লিখবো 3 নম্বর লাইনে, এটা লিখে ফেলছি যেহেতু আগের একটা রোতে, সুতরাং আমরা এখন এইটা লিখবো ডি। তাহলে ওপেনিং টি ডি, এখানে আমরা কিন্তু অ্যালাইন সেন্টার দিতে পারি। তারপরে আমরা ডি ব্যবহার করব। এরপরে 3 নম্বর লাইনে কিন্তু আর কোনো সেল নাই, সুতরাং 3 নম্বর লাইনটাও আমরা শেষ করে দেবো, সেলাস্টিয়ার 3 নম্বর লাইনটা শেষ করব। যখন এই 3 নম্বর লাইনটা শেষ করব তখন কিন্তু আমাদের এই টেবিলটাতে আর কিছু নাই, তাহলে টেবিলটা শেষ করে দেবো, স্ল্যাশ টেবিল, টেবিলটা শেষ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, টেবিলটা কিন্তু অনেক ইজি ছিল। তাহলে টেবিলটা আমরা তৈরি করতে পারলাম। এইখানে যে ওপেনিং টেবিল থেকে ক্লোজিং টেবিল পর্যন্ত অর্থাৎ শুধুমাত্র টেবিলটা তৈরি করা হয়েছে, বাট আমরা এই এইচটিএমএল কোডগুলো সবসময় এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচারের ভিতরে অর্থাৎ ওপেনিং বডি এবং ক্লোজিং বডির মাঝখানে লিখবো, বাট আমি ওগুলো লিখি নাই, আমি শুধুমাত্র টেবিলটা তৈরি করে দেখালাম। এখন এই ঘ নং প্রশ্নটা দেখো, দৃশ্যকল্প 2 অর্থাৎ এই যে এইটা দৃশ্যকল্প 2 এর এইচটিএমএল কোড লেখো। তার মানে এই লিস্ট যেটা নেস্টেড লিস্ট, আমরা নেস্টেড লিস্ট কিভাবে চিনি? নেস্টেড লিস্ট সাধারণত অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, মাঝে মাঝে ডেফিনেশন লিস্ট যেটাকে আমরা ডেসক্রিপশন লিস্ট বলি, এই তিনটা লিস্টের সমন্বয়ে বা যে কোনো একটা, মানে এই তিনটা লিস্ট থেকে আসলে নেস্টেড লিস্ট পড়ে। নেস্টেড লিস্ট চিনবো কিভাবে? একটা লিস্ট, এই যে একটা মেইন লিস্ট, এই মেইন লিস্টের কোনো একটা আইটেমের অধীনে আরেকটা লিস্ট থাকবে। যখন কোনো একটা আইটেম, কোন লিস্টের একটা আইটেমের অধীনে আরেকটা লিস্ট অনুপ্রবেশ করানো থাকবে, প্রবেশ করানো থাকবে, তখন দ্বিতীয় যে লিস্টটা প্রবেশ করানো হচ্ছে ওই লিস্টটা যে আইটেমে প্রবেশ করানো হবে ওই আইটেমের ডাইন দিকে একটু সরানো থাকে। খেয়াল করে দেখো 1 2 এটা একটা অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টটা ডাইন পাশে একটু সরানো আছে, এরকম সরানো থাকবে, তখন আমরা এটা দেখে চিনে ফেলবো এইটা একটা কি নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্ট পারতে হলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বা ডেফিনেশন লিস্ট, এই ডেফিনেশন লিস্ট খুব কম পড়ে, নেস্টেড লিস্ট জানতে হলে মূলত অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চিনতে হয়। তাহলে আমরা এইটার একটু উত্তর লেখার চেষ্টা করি, ঠিক আছে? প্রথমেই খেয়াল করে দেখো যে এই উপরে যে গ্রুপ লেখাটা, এই গ্রুপ লেখাটা কিন্তু আমি মার্কার দিয়ে লিখছি, তো গাঢ় আছে, প্রশ্নে যখন দেওয়া ছিল এটা একটু গাঢ় বা বোল্ড করা আছে। তো বোল্ড করা থাকলে আমরা বুঝে নিই যে ওটা হলো হেডিং আকারে আছে। তো হেডিং আমরা এটা কত দিব? এখানে আমরা H3 হেডিং দিচ্ছি, H3 গ্রুপ, আর এই হেডিংটা একটু মাঝে দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি মাঝে হয় তাহলে আমরা একটু অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারি এখানে, ঠিক আছে? অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারি। এটা যদি একটা বক্স হয় তাহলে কিন্তু এই হেডিংটা মাঝখানে, এখানে না, এখানে মাঝখানে, সুতরাং আমরা এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি। অ্যালাইন সেন্টার দিলে কিন্তু মাঝে যাবে, সেইটা প্রশ্নের উপর নির্ভর করবে। যদি প্রশ্নের অংশটুকু খেয়াল করে দেখো যে মাঝখানে আছে তাহলে তুমি এটা অ্যালাইন সেন্টার দিবা, আর যদি না থাকে তাহলে দিবা না। আমরা শিরোনামটা দিয়ে নিলাম। শিরোনামটা দেওয়ার পরে এখন খেয়াল করে দেখো, এখন লিস্ট তৈরি করব। তো লিস্ট তৈরি করার শুরুতেই খেয়াল করে যে এখানে এটা কোন ধরনের লিস্ট, প্রতীক ব্যবহার করে যদি কোনো তালিকা করা থাকে সেইটা হলো আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করব। আমরা জানি আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করা হয়, ইউএল ট্যাগ, বাট ইউএল ট্যাগের একটা অ্যাট্রিবিউটস আছে টাইপ, সেই টাইপ অ্যাট্রিবিউটসটা আমরা এখন বসাবো। আর টাইপ অ্যাট্রিবিউটস বসাই, আর যে কোনো অ্যাট্রিবিউটস বসাই সবসময় ট্যাগের পরে এই যে ট্যাগের যে কিওয়ার্ডটা তারপরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউটস বসাইতে হয়। অ্যাট্রিবিউটস এর ভ্যালু এখানে সার্কেল হবে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাট্রিবিউটস এর ভ্যালু হলো প্রতীকের নাম হয়, এটা সার্কেল প্রতীক, তাহলে আমরা এখানে সার্কেল দিলাম। যদি এটা ডিস্ক হইতো আমরা এখানে ডিস্ক দিতাম, যদি এটা স্কোয়ার হতো আমরা এখানে স্কোয়ার দিতাম। তো তিনটা প্রতীক তোমরা চিনো আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে সার্কেল আছে, আমি সার্কেল প্রতীকের নাম দিয়ে দিলাম। এখন প্রথম আইটেম, এই যে প্রথম আইটেম, আমরা জানি লিস্টের প্রতিটা আইটেমের জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। কোন ট্যাগ? এলআই। লিস্টের প্রতিটা আইটেমের জন্য এলআই ট্যাগ, এখানে একটা এলআই থাকবে, ক্লোজিং এলআই থাকবে, এখানে সায়েন্স লেখা থাকবে। আবারও দেখাচ্ছি, SCIENCE, সায়েন্স স্ল্যাশ এলআই, এরকম থাকার কথা ছিল। ওপেনিং এলআই, ক্লোজিং এলআই, মাঝখানে ওই আইটেমের নাম। এটা হলো প্রতিটা আইটেমের এভাবে লেখে।
প্রত্যেকটা আইটেম এভাবে লেখা হয়। বাট এইখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। যেখানে যেখানে সায়েন্স এ ক্লিক করলে www.science.org সাইটটি নতুন একটি ট্যাবে ওপেন হবে। তার মানে কোনো একটা কিছুতে যদি ক্লিক করতে বলে, আমরা জানি যে যখন কোনো কিছুতে ক্লিক করতে বলে তার মানে ওটা হলো হাইপার লিঙ্ক করা থাকে। এইচটিএমএল এর ভাষায় হাইপার লিঙ্ক কি তোমরা জানো, কোনো একটা ওয়ার্ডে, কোনো একটা অক্ষরে, কোনো একটা ইমেজে, কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা জায়গায় ক্লিক করে যদি অন্য কোনো ওয়েবসাইট বা কোনো পেজে যেতে বলে তখন এইটাকে বলা হয় হাইপার লিঙ্ক, ভার্চুয়াল যে সংযোগটা দেওয়া থাকে। তো এখানে সায়েন্স শব্দটাতে ক্লিক করতে বলছে, তো যেটাতে ক্লিক করতে বলে সেটা এইভাবে নরমালি লিখতে হয় না। যেটাতে ক্লিক করতে বলে ওইটার আগে অ্যাঙ্কর ট্যাগ বসাইতে হয় লিঙ্ক করার জন্য। যেটাতে ক্লিক করতে বলবে ওইটার আগে কি বসাবো? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমরা সায়েন্স লেখার আগেই কিন্তু অ্যাঙ্কর ট্যাগ বসাবো, এবং অ্যাঙ্কর ট্যাগ একা একা কাজ করে না। অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউটস আছে এইচরেফ, আমরা সেই এইচরেফটা দিয়ে দিব। এইচরেফের ফুল মিনিংটি কি হবে? হাইপারলিংক রেফারেন্স। এ হাইপারলিংক রেফারেন্স, এ তো হলো অ্যাঙ্কর, অ্যাঙ্কর একটা ট্যাগ, আর এই এইচরেফ হলো হাইপারলিংক রেফারেন্স। এই হাইপারলিংক ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের আবশ্যিক বা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউটসটা হলো এইচরেফ, এটা দিতেই হবে, এটা ছাড়া হাইপারলিংক হবে না। এখন এই যে এইখানে এই যে এইচরেফের যে ভ্যালু, এই ভ্যালুটা সবসময় প্রশ্নে যেই ঠিকানাটা দেওয়া থাকবে, অর্থাৎ ক্লিক করার পর আমরা যেই অ্যাড্রেসে যাব ওইটা এই এইচরেফের ভ্যালু বসবে। তো আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা অ্যাড্রেসটা লিখে দেব। তবে অ্যাড্রেসটা লেখার সময় পিওর ইউআরএল লিখবা তুমি। পিওর ইউআরএল কিভাবে? যে এইখানে প্রথমে একটা প্রোটোকল দিবা, https:/। এই প্রোটোকলটা প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও পারে। প্রশ্ন দেওয়া থাকলেও তুমি প্রোটোকলটা লিখবা, না দেওয়া থাকলেও লিখবা। আর এখানে যে https হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই এস দ্বারা বোঝাচ্ছিল সিকিউর, যেটাকে সিকিউরিটি মেনটেন করে, নিরাপদ কিনা, ঠিক আছে। এস ছাড়া যে ওয়েবসাইট গুলো ওগুলো একটু অনিরাপদ, আর এস সহ যে ওয়েবসাইট গুলো ওগুলো হলো নিরাপদ, নিশ্চিন্তে ভিজিট করা যায়, ঠিক আছে। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে। এই প্রোটোকলটা লেখার পরে তুমি এই অ্যাড্রেসটা লিখে দিবা, www.science, আমি এটা একটু মুছে দিচ্ছি এখন কারণ এটা যেহেতু লাগবে না। science.org, এই যে লিখে দিলাম। এইচরেফের ভ্যালু তাহলে কি লিখবা? আবার বলতেছি, এইচরেফের ভ্যালু লিখবা যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে। মানে আমরা ক্লিক করার পরে যেইখানে যাব, ক্লিক করার পরে যদি ফেসবুকের ওয়েবসাইটে যায় ফেসবুকের অ্যাড্রেস লিখবো, ক্লিক করার পরে যদি ইউটিউবে যায় ইউটিউবের অ্যাড্রেস লিখবো, ক্লিক করার পরে মনে করে অ্যামাজনের ওয়েবসাইটে যাচ্ছি অ্যামাজনের ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবো। বাট এইটা বেশিরভাগ ক্ষেত্রে 99% জায়গায় এরকম অ্যাড্রেস দেওয়া থাকে। তো আমরা সায়েন্সে ক্লিক করলে www.science.org, বিজ্ঞানের একটা সংস্থা, সেইখানের একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এইটাতে যাব। তো অ্যাড্রেসের আগে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসের আগে আমরা এই প্রোটোকলটা লিখে নিব, ঠিক আছে। এখন আমাদের কি লিংক করা হচ্ছে? এখন হলো লিংক করাটা যে করতেছি, এখানে একটা ছোট্ট কথা আছে, নতুন ট্যাবে ওপেন করতে হবে। নতুন ট্যাবে মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কিন্তু নতুন ট্যাবে যদি কখনো ওয়েবসাইটটা ওপেন করতে বলে, আমরা যে ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটটা যদি নতুন ট্যাবে ওপেন করতে বলে, ট্যাব কি দেখো, আমরা কম্পিউটার স্ক্রিনে যখন আমরা কোনো কিছু ভিজিট করি বা মোবাইলের স্ক্রিনে যেটা আমরা ভিজিট করতেছি ওইটা একটা ট্যাব, ঠিক আছে। ওই ট্যাবের যখন ভিজিট করতেছি ওখানে একটা ব্রাউজারের ট্যাব ওপেন হয়, অর্থাৎ ব্রাউজারের যা কিছু আমরা দেখতে পারি ওটা একটা ট্যাবে থাকে, ঠিক আছে। আর যখন আমরা এই ক্লিক করব, ক্লিক করার পরে এই ওয়েবসাইটে চলে যাবে। মনে করো আমি একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, ফেসবুকই মনে করো, বা যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, এখানে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ নতুন আর একটা ওয়েবসাইটে চলে যাবে। নতুন যে ওয়েবসাইটে যাবে ওইটা কি সরাসরি যাবে নাকি নতুন আর একটা ট্যাব ওপেন হবে? যদি নতুন ট্যাব ওপেন করতে বলে তাহলে নতুন আর একটা ট্যাব তৈরি হবে, ঠিক আছে। পূর্বেরটাও থাকবে, পরে আর একটা তৈরি হবে। এই নতুন ট্যাবে যাইতে বললে তখন কিন্তু এইচরেফ এর পাশাপাশি আরো একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ এটাকে এভাবে ক্লোজ করতে পারবো না, আরেকটা অ্যাট্রিবিউটস আছে। এই দ্বিতীয় অ্যাট্রিবিউটসটার নাম হলো টার্গেট। আমরা এইখানে স্পেস নাই, তাহলে এইখানে লিখতেছি। দ্বিতীয় অ্যাট্রিবিউটসটার নাম কি? টার্গেট। এই টার্গেট অ্যাট্রিবিউটসটা বসিয়ে দেবো। টার্গেট অ্যাট্রিবিউটস এর ভ্যালু দিবা _blank। খেয়াল করো এই আন্ডারস্কোরটা অনেকে হাইপেন দিয়ে বসে, অর্থাৎ মাঝখানে যদি দাও তাহলে হবে এই যে ABC, মাঝখানে দিলে হবে কি
এরকম মাঝখানে দিলে হাইপেন, মাঝখানে কখনোই দেওয়া যাবে না, যে নিচের দিকে থাকবে, ঠিক আছে, নিচের দিকে আন্ডারস্কোরটা দিবা, তাহলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেটের ভ্যালু কি হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে এই অ্যাঙ্করটাকে কয়টা অ্যাট্রিবিউটস বসালাম, দুইটা, এইচরেফ হাইপারলিংক রেফারেন্স, এটা হলো আবশ্যিক, এটা লাগবেই। এটার ভ্যালু কি হবে, যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা লিখবো, আর অ্যাড্রেসটার শুরুতে যদি প্রোটোকল দেওয়া থাকে তাও লিখবো, না থাকলেও লিখবো https:// কেউ যদি এস না লিখে তাও হবে। এরপরে টার্গেটটা কখন লিখবো, টার্গেট একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু হলো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই অ্যাট্রিবিউটসটা লিখবো যখন প্রশ্নে বলা থাকবে নতুন ট্যাবে ওপেন করতে। এই সাইটটা ওপেন করবো কোথায়, নতুন ট্যাবে, তাহলে নতুন ট্যাব, নতুন উইন্ডো, এভাবে যদি ওপেন করতে বলে তখন আমরা টার্গেট অ্যাট্রিবিউটসটা ব্যবহার করব। তাহলে এই যে হাইপারলিংকের যে অ্যাঙ্কর ট্যাগ লেখার পরে ওই যে যেটাতে ক্লিক করতে বলছিল ওইটা বসাবো। তাহলে সবসময় মনে রাখবো যেইটাতে ক্লিক করতে বলে তার আগে এই অ্যাঙ্কর ট্যাগ বসবে, আর তারপরে হলো এই যে ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ বসাবো। তাহলে যেটাতে ক্লিক করতে বলে সায়েন্স এ ক্লিক করলে, তাহলে সায়েন্সে ক্লিক করবো বিধায় সায়েন্সের আগে হলো অ্যাঙ্কর ট্যাগ, সায়েন্স এর পরে হলো ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এইটা কিন্তু শেষ, এই আইটেমটা শেষ। এই আইটেম যেমন শুরু করছি লিস্ট আইটেম, এটাকে এখন ক্লোজ করে দেবো, ক্লোজ লিস্ট আইটেম শুরু, সায়েন্স লিস্ট আইটেম শেষ। সায়েন্স ক্লিক করতে বলা আছে বিদায় এর আগে একটা হাইপারলিংক ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, এরপর একটা ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। এটা প্রথম আইটেম শেষ। দ্বিতীয় আইটেম আবার ওপেনিং এলআই। দ্বিতীয় আইটেমে কি আছে, বিজনেস স্টাডিজ। খেয়াল করে দেখো এইখানে ক্লোজিং অ্যাঙ্কর দেওয়ার কথা ছিল, সরি এখানে ক্লোজিং লিস্ট আইটেম দেওয়ার কথা ছিল, অর্থাৎ এই যে এরকম /li ওপেনিং এলআই ক্লোজিং এলআই এটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা দিব না। এটা কখন দিব না, ক্লোজটা কখন করব না, যখন দেখবো যেই লিস্ট আইটেমের অধীনে অন্য আর একটা লিস্ট আছে, যেই লিস্ট আইটেমের অধীনে নতুন আর একটা লিস্ট ডান দিকে নেস্টেড করা থাকবে, সরানো থাকবে, তার মানে এই বিজনেস স্টাডিজের আন্ডারে যেহেতু আর একটা লিস্ট আইটেম আছে, সুতরাং এই বিজনেস স্টাডিজ এইটা আমরা ক্লোজ করব না। এটা ক্লোজ না করে আমরা এই লিস্টটা বানাবো, এই যে এই লিস্টটা বানাবো। তো এই লিস্টটা বানাইতে হলে আমরা দেখবো যে এটা কোন ধরনের লিস্ট, এটা একটা অর্ডার লিস্ট, এটা একটা কি লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট চিনবো কিভাবে, অক্ষর বা সংখ্যা দিয়ে যদি লিস্টের আইটেম প্রকাশ করা হয় তখন সেটা অর্ডার লিস্ট, আর প্রতীকের সাহায্যে যদি কোনো লিস্টের আইটেম প্রকাশ করা হয় সেটা হলো আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট তৈরি করে কোন ট্যাগ দিয়ে, ওএল ট্যাগ দিয়ে। ওএল ট্যাগের অ্যাট্রিবিউটস এর নাম আমরা জানি টাইপ এবং স্টার্ট, দুইটা অ্যাট্রিবিউটস আছে। তো স্টার্ট এখানে বসবে না, কারণ শুরু থেকে থাকলে স্টার্ট লাগে না, স্টার্ট লাগে শুরু ছাড়া যদি মাঝপথ থেকে থাকে। তো এটা তো স্টার্ট লাগবে না, শুরু থেকে আসছে, তো শুরু থেকে আসলে আমরা শুধু টাইপ বসাবো। টাইপের ভ্যালু কি হবে, টাইপের ভ্যালু হলো 1, টাইপের ভ্যালু 1। এইখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে 1 2 3 লিস্টের আইটেম গুলো যখন 1 2 3 4 5 দিয়ে প্রকাশ করা থাকে তখন মনে রাখবে টাইপ না দিলেও হয়, তখন টাইপ দেওয়া লাগে না, কারণ অর্ডার লিস্টের ডিফল্ট আইটেম হলো 1 2 3, অর্থাৎ অটো চলে আসে, শুধু ওএল লিখলেই চলে আসবে, টাইপ লাগবে না। যদি কেউ এভাবে টাইপ ভ্যালু 1 দেয় কোনো সমস্যা নেই, আবার যদি কেউ মনে করে যে না আমি টাইপ দিবই না এরকম রেখে দেবো তাও হবে, কোনো সমস্যা নেই, তাহলে আমরা এরকম লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপরে লিস্টের কয়টা আইটেম আছে, দুইটা। প্রতিটা আইটেমের জন্য আমরা লিখবো প্রথম আইটেম li a/li, দ্বিতীয় আইটেম হলো li b/li। তারপরে দেখো এই লিস্টে কিন্তু আর কোনো আইটেম নাই, সুতরাং এই অর্ডার লিস্টটা ক্লোজ করে দেব। এই অর্ডার লিস্টটা যখন ক্লোজ করলাম তার মানে যে এ বি দ্বারা দুইটা আইটেম দ্বারা যে লিস্টটা করা ছিল অর্ডার লিস্ট, এটা কার আন্ডারে ছিল, এটা বিজনেস স্টাডিজ এর আন্ডারে ছিল। তার মানে বিজনেস স্টাডিজ এর আন্ডারে কিন্তু এখন আর কোনো লিস্ট নাই বা কোনো আইটেম নাই, কিছুই নাই। সুতরাং এই বিজনেস স্টাডিজ এর যে ক্লোজ করার কথা ছিল এটা এখন ক্লোজ করে দেব, এইখানে না, কিন্তু এই যে বিজনেস স্টাডিজ এর অধীনে যা আছে এগুলো লেখার পরে ক্লোজ করে দিব। তো বিজনেস স্টাডিজ ক্লোজ হয়ে গেল, সায়েন্স এর পরে বিজনেস স্টাডিজ ক্লোজ হয়ে গেল। এখন এই যে এইটা ক্লোজ করব, ঠিক আছে। ওপেনিং এলআই হিউম্যানিটাইজ/li, এটাকে ক্লোজ করে দিলাম। ওপেনিং এলআই ক্লোজিং এলআই, কারণ এগুলোর স্পেশাল আর কিছু বলা নেই, তাহলে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এই যে আনঅর্ডার লিস্টটা অর্থাৎ এই সার্কেল দিয়েছিল সায়েন্স বিজনেস স্টাডিজ হিউম্যানিটাইজ, এই একটা দুইটা তিনটা, এই তিনটা আইটেম লেখা শেষ। তার মানে মূল আনঅর্ডার লিস্টটা ক্লোজ, মূল আনঅর্ডার লিস্টটা ক্লোজ হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের এই যে নেস্টেড লিস্টটা দেওয়া ছিল এইটার যে সমাধান সেটা কিন্তু করা হয়ে গেল। এখন তোমাদেরকে এখানে আরেকবার রিভিশন দিই, দেখো এটা একটা হেডিং গাঢ় থাকে এবং উপরে থাকে,
গাঢ় এবং উপরে থাকলে তখন আমরা হেডিং দিই। হেডিং হলো H1 2 3 4 5 6, মোট 6 ধরনের হেডিং ট্যাগ আছে। H1 হলো সবচেয়ে বড় আর H6 হলো সবচেয়ে ছোট, ঠিক আছে। তো আমরা নরমাল লেখার সাথে যদি মিলে যায় তাহলে আমরা H3টা বসাবো। অ্যালাইন সেন্টার কেন দিছি? এইটাকে মাঝে নেওয়ার জন্য, অর্থাৎ এটা কিন্তু এইখান থেকে নাই, একটু ওদিকে ডান পাশে সরানো আছে। তার মানে গ্রুপ যদি মনে হয় যে গ্রুপ মানে হেডিংটা যদি মনে হয় যে মাঝখানে আছে, তাহলে আমরা এরকম অ্যালাইন সেন্টার দিব। মাঝখানে না থাকলে দিব না, শেষ। তারপর এটা আনঅর্ডার লিস্ট ছিল, এই যে প্রথম শুরু করছি যখন, এটা তিনটা প্রতীক আমরা জানি যে সার্কেল, ডিস্ক, তারপরে স্কোয়ার, এই প্রতীকগুলো থাকলে তখন এটা আনঅর্ডার লিস্ট। আমরা ইউএল ট্যাগ, এর টাইপটা সার্কেল, কারণ প্রতীকের নাম হলো টাইপের ভ্যালু হিসেবে দিতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো যখন শুরু করছি সায়েন্স এলআই, ওপেনিং ক্লোজিং এলআই আর সায়েন্স, কিন্তু সায়েন্সে ক্লিক করতে বলার কারণে সায়েন্সের আগে থাকবে অ্যাঙ্কর ট্যাগ, সায়েন্সের পরে থাকবে ক্লোজিং অ্যাঙ্কর। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। তাহলে আমরা এই সৃজনশীলটা দেখলাম, এই সৃজনশীলটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই সৃজনশীলটা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, এই সৃজনশীলটা যদি পারো, তার মানে তুমি কিন্তু HTML এর আরো 10টা সৃজনশীল পারবা। এরকম আরো 2-4-10টা সৃজনশীল এই ক্যাটাগরির সৃজনশীলগুলো পরীক্ষায় আসে এবং এগুলো তোমরা পারবা।